বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলাম। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিত পসারও যে আছে, নিজের মুখে কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পাইনি। জন্ম মৃত্যু কথার কথা মাত্র, ওদেওগত সমস্ত রহস্য আমার নখদর্পণে, এমন অভিমান আমার আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে, ইত্যাদি। খুব জোরে তর্ক চালিয়েছি। আমি বুঝবো না, অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল ভীষণ গোলমাল। জানালার কাছে গিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশে ফুটপাতের উপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পথে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম। ফুটপাতের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনের বিশেষ বন্ধুও বটে। এ কি হয়েছে? বারান্দার উপর থেকে উনি পড়ে গেছেন বোধহয়। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকলুম। তারপর বৈঠকখানায় তক্তপোষের উপরে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলুম। পরীক্ষার পর বুঝলুম গতিক সুবিধার নয়। সুরেনবাবুর দেহের উপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভিতরের অবস্থা যে ভয়াবহ এটা অনুমান করতে পারলুম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর আর দেরি নেই। কি সর্বনাশ! সুরেনের স্ত্রী যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন আমরা কি করি? তাদেরও তো প্রয়োজন। আমার পরীক্ষা ভুল হতে পারে। দাঁড়ান, ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়েই এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, না, কোনো আশা নেই। মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা পড়বেন। অনন্তবাবু, আপনার যদি ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রীকে এখনই টেলিগ্রামে খবর দিন। না না, ঠিকানা জানি, টেলিগ্রামও করে দিচ্ছি। কিন্তু আপনারা বলছেন যে সুরেন এক্ষুনি মারা যাবে। হরিদ্বার তো এখান থেকে একদিনের পথ নয়। সুরেনের আর কোনো আত্মীয় নেই, সমস্ত ঝুঁকি তো আমাদেরই সামলাতে হবে। আচ্ছা বলুন তো, মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে, খুব ভালো হতো। তাহলে অসম্ভব, এতক্ষণে মৃত্যু ওর দেহে প্রবেশ করেছে। এ অসাধ্য সাধন অসম্ভব। উনি এক্ষুনি মারা যাবেন। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভিতরে আত্মার সাড়া পাওয়া একেবারেই অসম্ভব, ডাক্তার ঘোষ? ডাক্তার ঘোষ সবিষয়ে বললেন। আপনি কি বলছেনটা কি? আমি তখন হতভম্বের মতন অনন্তবাবুর মুখের দিকে তাকিয়ে রইলুম। আপনারা হিপনোটিজমের কথা নিশ্চয়ই জানেন, বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশজোড়া খ্যাতি আছে অনন্তবাবু, কিন্তু তার কথা এখন কেন? আমি এক্ষুনি একবার সুরেনবাবুকে সম্মোহন করতে চাই। তাতে কি ফল হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? মৃত্যুর কবল থেকে কোনোদিনই কোনো মানুষ কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তবে কি জানেন ডাক্তার, যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে। তার দ্বারা নিশ্চয়ই কিছু ফল পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা যে কি তা অবশ্য আমি বলতে... থাক, আর কথা বাড়াবার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে।
তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছে। অনন্তবাবু এগিয়ে গিয়ে তার সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডক্টর ঘোষ গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন, তার চোখে নিদারুণ অবিশ্বাসের ছায়া। কি আর করি, আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলাম। কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতে অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, ও সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোনো রকম ভাবান্তর দেখা গেল না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। সুরেন, আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ তখন অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন, কি? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না। তবে জবাব নেই। আবার 3-4 বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, অ্যাঁ? তুমি কি ঘুমোচ্ছ? হ্যাঁ, আর আমায় ডেকো না তোমরা। আমাকে আমাকে ঘুমুতে ঘুমুতে মরতে দাও। বেশ, ঘুমোও, তুমি ঘুমোও। কাল সকালে আমি তোমাকে ডাকবো। তোমাকে সাড়া দিতেই হবে। সাড়া দেব? এখন আমি মরছি, আমাকে ঘুমুতে দাও। আপনাদের মত কি? কিরকম বুঝলেন ডাক্তার? আপনি কি ভাবছেন বলুন তো? কাল সকালে ওনার সাড়া পাওয়া যাবে? হ্যাঁ। অসম্ভব। তাহলে তো মশাই চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। আসবো। যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবুও আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন। কাল সকালে আমি আবার আসছি। বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন, এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। দেখলুম অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন, সমস্ত নিথর নিঝুম। ডক্টর ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া স্তব্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নেই। কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে। কি অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন না। আর কেন অনন্তবাবু, এবারে সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি। আসুক, সুরেনের স্ত্রী আসুক। সে কি, ততক্ষণে ওনার দেহের কি অবস্থা হবে বুঝতে পারছেন? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। কি আশ্চর্য বলুন তো, মরা কখনো কথা কয় নাকি আবার? সুরেন, আমি অনন্ত, তোমাকে ডাকছি।
আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি। সুরেনবাবুর স্ত্রী ঘরে ফিরেছেন। তার নাম হৈমবতী। কান্নার শব্দ শুনতে শুনতে সুরেনবাবুর বাড়ির ভিতরে ঢুকে দেখি অনন্তবাবু আর ডাক্তার ঘোষ দাঁড়িয়ে আছেন বারান্দায়। আমাকে দেখে অনন্তবাবু বললেন, এই যে শুনতে পাচ্ছেন, কান্না শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ব্যাপার কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছে সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু আপনি বলুন, সেটা সম্ভব? আর একটা কথা কি জানেন, নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে, কারণ প্রকৃতির আইন ভঙ্গ করছি যে। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এ এক মস্ত অপরাধ। কে জানে, এই জন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। আমি বুঝতে পারছি না, হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে। না 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 না, আর না। আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি, এই ব্যাপারের ওপর আজকেই জবনিকা ফেলে দেব। কারোর মিনতি, কারোর অশ্রু আমাকে বাধা দিতে পারবে না। আসুন আপনারা, আসুন। এই যে গোড়া থেকে সঙ্গে আছেন তো? দেখুন দৃশ্যটা, দেখুন। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে বললেন, সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত চোখে, রুদ্ধ শ্বাসে মৃতদেহের দিকে তাকিয়ে রইলাম। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিঃসার, নিস্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দর দর করে ঘাম ঝরতে থাকলো। সুরেন, সুরেন জাগো, সাড়া দাও। আমি অনন্ত, আমি তোমাকে ডাকছি সুরেন। তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি নেই? না না, তা হতে পারে না। যোগ নিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো অন্যরকম। সুরেন, সুরেন, তুমি জাগ। এই গল্পে অনন্তবাবুর চরিত্রে ছিল কার্টুনস অ্যানিমেশন, আর ডক্টর ঘোষের চরিত্রে ছিল আঁকিবুকি অ্যানিমেশন। আপনারা ওদের চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন, ওখানেও খুব সুন্দর সুন্দর হরর স্টোরি দেখতে পাবেন। আগের গল্পে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের গল্পেও আপনাদের জন্য থাকছে একটা প্রশ্ন।
এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। যাদের প্রশ্নের উত্তর সঠিক হবে তাদের কমেন্টে রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে। এই গল্পে সুরেনবাবুর স্ত্রীর নাম কী ছিল? উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকব। আজকের এই পর্যন্ত। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসবে। ধন্যবাদ।